প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য দক্ষিণ বাঁকুড়া দর্পণে শুরু হয়েছে নতুন বিভাগ লেখাপড়া। আজ ষষ্ঠ পর্বে আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর ইংরেজির গদ্য বিভাগে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটসের দ্বিতীয় তথা শেষ অংশ। অন্যান্য দিনের মতো আজও তোমাদের সঙ্গে আছেন একটি সরকার প্রসিত স্কুলের শিক্ষিকা সম্পাপতি। Hello everyone, welcome you all to my English class. Today we'll discuss the second part of the prose piece Strong Roots written by APJ Abdul Kalam. The first part we have discussed earlier, and today we are going to discuss the second part. For more videos you can also subscribe to my YouTube channel Learn English with Champa. So let's begin. My father could convey complex spiritual concepts in a very simple down-to-earth Tamil. Underline করবে। আমার বাবা এপিজে আব্দুল কালাম বলছেন আমার বাবা জয়নুল আবেদিন কমপ্লেক্স জটিল স্পিরিচুয়াল কনসেপ্ট, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক কনসেপ্ট, চিন্তা ভাবনা, আইডিয়াস, এগুলো খুব সহজে, খুব সরল সিম্পল ডাউন টু আর্থ তামিল, একদম অর্ডিনারি সহজ সরল তামিল ভাষায় কিন্তু উনি বলতে পারতেন, মানুষকে বোঝাতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, এটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে কীভাবে, কোন ভাষাতে উনি স্পিরিচুয়াল কনসেপ্টগুলোকে বোঝাতে পারতেন, কনভে করতেন। তো উত্তর হচ্ছে সিম্পল ডাউন টু আর্থ তামিল। মাস্ট আন্ডারলাইন দ্যাট। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একদিন আমাকে বলেছিলেন, মানে জয়নুল আবেদিন আব্দুল কালামকে বলেছিলেন যখন তিনি ছোট ছিলেন, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়েলি ইজ, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. একটু জটিল আইডিয়াসগুলো তোমাদের জন্য, এটা একটা স্পিরিচুয়াল আইডিয়াস বা কনসেপ্ট, সব ধর্মের জন্য মোটামুটি সমান, যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তার নিয়ন্ত্রক একজন হচ্ছেন ডিভাইন বিং বা সুপ্রিম পাওয়ার, সুপ্রিম লর্ড একজন কেউ আছেন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এত সুন্দরভাবে পরিচালনা করছেন। তো জগতে যাই কিছু হচ্ছে তার সব কিছুই তার মধ্যে সমাহিত। প্রতিটি মানুষ, এভরি হিউম্যান বিং ইন হিজ ওন টাইম, তার সময়ে, ইন হিজ ওন প্লেস, সে যে জায়গায় থাকুক না কেন সেই জায়গায়, সেই অবস্থাতে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে আসলে যেটা, তার নিজের সত্যিকারের যেটা অস্তিত্ব সেই রূপে, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, সে এখনও পর্যন্ত যে স্তরে এসে পৌঁছেছে, সেটা গুড অর ব্যাড, ভালো হোক কি খারাপ হোক, এভরি হিউম্যান বিইং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট, প্রত্যেকটি মানুষ একটি নির্দিষ্ট জায়গায় রয়েছে, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। এই সুপ্রিম যে পাওয়ার, যে ডিভাইন বিং, যে পরমাত্মা বা যে দৈবিক যে একটা শক্তি, তার মধ্যে সব কিছু রয়েছে কি ম্যানিফেস্টেড রয়েছে, সমাহিত রয়েছে। প্রতিটি মানুষ, সে ভালো কি খারাপ, সে যেমন অবস্থায় আছে সে তেমন অবস্থায় যতদূর পর্যন্ত পৌঁছাতে পেরেছে সেই স্তরে সেই রকমভাবে ডিভাইন বিয়ের সঙ্গে কানেক্টেড আছে, তার মধ্যে নিহিত আছে। এটা হিন্দু ধর্মেও এই কনসেপ্ট আছে, ইসলাম ধর্মেও, এটা সর্বধর্মেই বোধহয় এই কনসেপ্টটা একই রকম। সো ওয়াই বিং অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস। তাই জয়নুল আবেদিন বলছেন তাহলে কেন সব কিছু যখন একজন পরমাত্মার মধ্যে নিহিত রয়েছে, তাহলে কেন কেউ ভয় পাবে ডিফিকাল্টিজ এলে, সমস্যা এলে, সাফারিংস দুঃখ দুর্দশা এলে, অ্যান্ড প্রবলেমস জীবনে অসুবিধে কিছু এলে ভয় পাওয়ার কী কারণ আছে, যখন সব কিছু একজনের মধ্যেই আছে নিহিত। ওয়েন ট্রাভেলস কাম, সমস্যা যখন আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিং, এটা বুঝতে চেষ্টা করবে যে তোমার এই দুঃখ দুর্দশার তাৎপর্য কোথায়, তাৎপর্য কী, কেন এটা হয়েছে, বা এটা হওয়ার পরে তুমি নিজেকে কিভাবে দেখছো। এটা আন্ডারলাইন করো, খুব ইম্পর্টেন্ট লাইন। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। উনি বলছেন এটা মনে রেখো যে অ্যাডভার্সিটি মানে জটিল প্রতিরূপ পরিস্থিতি জীবনের, এটা যখনই আসবে এগুলো আমাদের জন্য কী নিয়ে আসে, সুযোগ নিয়ে আসে, অপরচুনিটিস নিয়ে আসে। কিসের সুযোগ?
ফর ইন্ট্রোস্পেকশন, আত্মবিশ্লেষণ করার সুযোগ আছে। যখনই তোমার জীবনে কোনো জটিলতা এসেছে, তুমি আত্মবিশ্লেষণ করে দেখো তুমি কতটা মজবুত এটা মোকাবিলা করার জন্য, তুমি কি শক্ত নাকি তুমি দুর্বল। তো আত্মবিশ্লেষণ করার সুযোগ নিয়ে আসে কি না তোমার জীবনের জটিলতা। ওয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। তখন উনি বলছেন আচ্ছা বলো তো, তাহলে এই যে জটিল জটিল আইডিয়াসগুলো তুমি আমাকে বলছো, এই যে আধ্যাত্মিক কনসেপ্টগুলো বলছো, এগুলো তুমি কেন যারা তোমার কাছে সাহায্য চাইতে আসে তাদের সাথে কেন তুমি শেয়ার করো না, বলো না কেন। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। হি পুট ইজ হ্যান্ডস অন মাই শোল্ডার, বাচ্চা ছেলে, ছোট ছেলে এরকম প্রশ্ন জিজ্ঞেস করেছে। বাবা আমার কাঁধে হাত রাখলেন অ্যান্ড লুক স্ট্রেট ইনটু মাই আইজ, বাবা সোজা আমার দিকে তাকালেন এক দৃষ্টে। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কিছুক্ষণের জন্য বাবা কিছু বললেন না। অ্যাজ ইফ ইউ আর জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, মনে হচ্ছিল বাবা যেন আমার ক্ষমতা, ছোট মানুষ, ছোট কম বয়স, তো তার এই যে জটিল জটিল কনসেপ্ট এগুলো বোঝার ক্ষমতা কতটা আছে, এই ক্যাপাসিটিটা, এই ক্ষমতাটা বাবা কম্প্রিহেন্ড করতে চাইলেন, বুঝে নিতে চাইলেন। দেন হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপর খুব মৃদু স্বরে গভীরতার সঙ্গে বাবা বললেন। হিজ আনসার্ড ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম আন্ডারলাইন। বাবা যেগুলো আমাকে বললেন তার কথাগুলো আমাকে একটা অদ্ভুত রকমের একটা শক্তি, একটা এনার্জি এবং একটা উৎসাহ দিল। কি বললেন কোটেশনের মধ্যে লিখেছেন, ওয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলফ অ্যালোন, মানুষ যখনই নিজেকে একা খুঁজে পাবে, অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশন, প্রকৃতির প্রতিক্রিয়া অনুযায়ী, স্বভাবগতভাবে প্রকৃতি মানে তার প্রাকৃতিকভাবে মানুষ এরকমই, যখনই জীবনে অসুবিধা আসে, জটিলতা আসে, সে কী করে, দে স্টার্ট লুকিং ফর কম্পানি। একজন মানুষ নিঃসঙ্গ হয়ে গেলেই প্রকৃতিগত অবস্থা বা এটা ন্যাচারালি এটাই হয়, কি হয়, সে সঙ্গী খোঁজে, কোম্পানি খোঁজে। ওয়েন এভার দে আর ইন ট্রাবল, যখন তারা সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা কাউকে খোঁজে তাকে সাহায্য করার জন্য, তাই না? আমরা যখন সমস্যায় পড়ি আমরা কাউকে খুঁজি সাহায্য করার জন্য। ওয়েন এভার দে রিচ এন ইম্পাস, ইম্পাস মানে কি না, ইম্পাস মানে হচ্ছে আ সিচুয়েশন উইদাউট হ্যাভিং এনি প্রোগ্রেস, এমন একটা পরিস্থিতি যেখান থেকে আর এগোনো যাবে না। তো এইরকম যখন একটা ইম্পাস মানে যখন একটা প্রবল বাধার সম্মুখীন হবে মানুষ, তখন কি করে, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা এমন কারো খোঁজ করে যে তাদেরকে পথ দেখাবে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং, ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, প্রতিটা অ্যাঙ্গুইশ বলো, দুঃখ, দুর্দশা কি বাসনা, তীব্র ইচ্ছা, এই জিনিসগুলো সব সময় কি করে, একজন সাহায্যকারী খুঁজে যে তাদেরকে পথ দেখাতে পারবে, সাহায্য করতে পারবে। ফর আ পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, ডিস্ট্রেস মানে হচ্ছে দুঃখ, দুর্দশা, একজন মানুষ যে বিপদে পড়েছে, সে আমার কাছে বিপদে পড়ে আসে, আই এম আ গো বিটুইন ইন দ্যার এফোর্ট টু প্রপিটিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। আমি তখন কী করি, যে দুঃখ বা বিপদে পড়ে আমার কাছে আসে, আমি তখন মধ্যস্থতা করি, আমার প্রেয়ার্স, আমি যে নামাজ পড়ি বা আমি যে ভগবানের প্রার্থনা করি, আল্লাহর প্রার্থনা করি, এর মাধ্যমে আমি কি করি, আমি মধ্যস্থতা করি এবং ডেমনিক ফোর্স, আসরিক সেই শক্তিগুলোকে আমি পরাস্ত করতে পারি বা থামিয়ে দিতে পারি, তাদেরকে অ্যাপিজ করতে পারি। ডেমনিক ফোর্স প্রপিটিয়েট মানে হচ্ছে অ্যাপিজ করা, প্রশমিত করা, শান্ত করে দেওয়া। ভগবানকে প্রেয়ার করে ভগবানের শক্তির দ্বারা আমি মধ্যস্থতা করে ওদেরকে প্রশমিত করে দিই, থামিয়ে দিই। এটা আন্ডারলাইন করবে, কিসে সাহায্য করে, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ এট অল, এবারে উনি নিজেই বলছেন এটা কিন্তু একটা সঠিক দৃষ্টিভঙ্গি নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, আর এই দৃষ্টিভঙ্গিটা, এই চিন্তাধারাটাকে কিন্তু অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফিয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি, একজনকে পার্থক্য করতে হবে, পৃথক করতে হবে। কি পৃথক করতে হবে না, ফিয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি, আমাদের অদৃষ্টকে, আমাদের ভাগ্যকে, আমাদের নিয়তিকে খুব ভয় পেয়ে ভয়ের দৃষ্টিতে দেখা চলবে না। ভয়ের দৃষ্টিতে আমরা যে ডেস্টিনিকে দেখি তার সাথে আমাদেরকে আলাদা করতে হবে। দ্য ভিজন দ্যাট এনাবল আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস, সেই দৃষ্টিভঙ্গি যেটা আমাদেরকে সক্ষম করে তোলে, যেগুলো আমাদের ভেতরে শত্রু রয়েছে, এনিমি রয়েছে, যেগুলো আমাদের ডিজায়ারগুলোকে ফুলফিল করতে দিচ্ছে না, তাদেরকে খুঁজে বার করার সক্ষমতা দিতে হবে।
এবারে দেখো, এই যে আমরা এতটুকু পোর্শন পড়লাম আজকে, এটা কিন্তু খুব মানে জটিল তোমাদের জন্য স্পিরিচুয়াল কনসেপ্ট, কিন্তু যেহেতু তোমরা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দেবে, আমার মনে হয় না এতটাও তোমাদের জন্য টাফ হবে। আমি চেষ্টা করলাম, তারপরেও এই কনসেপ্টগুলো যদি কেউ বুঝতে না পারো প্লিজ আমাকে জিজ্ঞেস করো কমেন্ট বক্সে, আমি ট্রাই করব তোমাদের যাতে সুবিধা হয় বোঝার। এটা তোমাদের জন্য আমার মনে হয় এই কনসেপ্ট একটু জটিল কিন্তু বিউটিফুল কনসেপ্ট। এবারে আবার সোজা আছে গল্পের মতো এই জায়গাটা, এই মাই ফাদার কুড কনফিউজ স্পিরিচুয়াল কনসেপ্টের থেকে দ্য ভিজন দ্যাট এনাবল আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস, এই জিনিসটা তোমাদের জন্য খুব টাফ হতে পারে। এটা আর একবার রিপিট পড়ো, আমি কি পড়ালাম, তার সত্ত্বেও বুঝতে না পারলে দেন আমাকে জানাও, আমি আরও সহজ করে দেওয়ার চেষ্টা করব। আই রিমেম্বার, এবার আর কিছু নেই, গল্প আছে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 PM, আন্ডারলাইন করো। আমার মনে আছে ছোটোবেলায়, মানে উনি তো শৈশবের কথা বলেছেন, আমার মনে আছে বাবা প্রত্যেক দিন তার দিন শুরু করতেন কটার সময়, সকাল 4টের সময়। কিভাবে, আন্ডারলাইন করবে, বাই রিডিং নামাজ, নামাজ পড়ে। আমরা জানি যারা প্রকৃত মুসলিম হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো নামাজ পড়ে বাবা দিন শুরু করতেন 4টের সময়, বিফোর ডন, ভোর হওয়ারও আগে। আফটার দ্য নামাজ, নামাজ পড়া শেষ হয়ে গেলে হি ইউজ টু ওয়াক ডাউন টু স্মল কোকোনাট গ্রোভ উই ওন, তারপরে বাবা চলে যেতেন একটা ছোট্ট নারকেলের বাগানে, যেটা আমাদের ছিল, যেটার মালিক আমরা ছিলাম, উই ওন মানে আমরা মালিক ছিলাম তার। স্মল কোকোনাট গ্রোভ, আন্ডারলাইন করবে, বাবা নামাজ পড়ার পরে ওখানে যেতেন। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যেটা দূরত্ব কত ছিল আমাদের বাড়ি থেকে, আন্ডারলাইন করো 4 মাইল দূরত্ব ছিল। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট a dozen coconuts tied together thrown over his shoulder, এটাও আন্ডারলাইন করো। বাবা ফিরতেন কি নিয়ে, না বাবা ফিরতেন 1 ডজন নারকেল নিয়ে, কাঁধে নারকেলগুলোকে ভালো করে বেঁধে কাঁধে ঝুলিয়ে নিয়ে বাবা বাড়ি ফিরতেন। অ্যান্ড অনলি দেন হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরেই এই প্রাত্যহিক কাজগুলো সম্পন্ন করার পরেই কিন্তু বাবা ব্রেকফাস্ট করতেন, সকালের খাবার খেতেন। দিস রিমেন্ড ইজ রুটিন ইভেন ওয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, আন্ডারলাইন। এই দৈনন্দিন জীবনযাত্রাটা, এই রুটিনটা, ডেইলি রুটিনটা বাবা পালন করতেন, এমনকি তিনি যখন তার লেট 60s মানে 60 পেরিয়ে গেছেন, 60 বছর পেরিয়ে গেছেন, বয়স হয়ে গেছে, তখনও কিন্তু বাবা এই রুটিনটাই করতেন, মানে কী করতেন, এই রুটিনটাই পালন করতেন। লাস্ট স্ট্যাঞ্জা আমরা পড়ছি, লাস্ট প্যারা আমরা পড়ছি, সরি লাস্ট স্ট্যাঞ্জা বললাম, লাস্ট প্যারা আমরা পড়ছি, মন দিয়ে শুনবে। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ tried to emulate my father in my own world of science and technology. এপিজে আব্দুল কালাম বলছেন, আমি throughout my life, আমার সম্পূর্ণ জীবন জুড়ে কি করেছি, tried to emulate my father, আমার বাবাকে ম্যাচ করার চেষ্টা করেছি, কপি করার চেষ্টা করেছি, অনুকরণ করার চেষ্টা করেছি বাবার আইডিয়াসগুলো, আদর্শগুলো, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বাবা ধার্মিক লোক ছিলেন, ধর্ম নিয়ে কথা বলতেন, ধর্ম নিয়ে স্পিরিচুয়াল মানে কাজ করতেন তিনি, কিন্তু আমার তো জগৎ আলাদা। আমার জগৎ কিসের, এপিজে আব্দুল কালাম বিখ্যাত সায়েন্টিস্ট, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, আমার জগৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তা আমি নিজের এই বিজ্ঞান এবং প্রযুক্তির জগতেও বাবার যে স্পিরিচুয়াল কনসেপ্টসগুলো, এইগুলোকে অনুকরণ করার চেষ্টা করতাম, বাবার আইডিয়াসগুলোকে আমি ম্যাচ করার চেষ্টা করতাম, এমিউলেট মানে হচ্ছে কপি অর ম্যাচ। আই হ্যাভ এনডিভিউড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, আমি বুঝতে চেষ্টা করেছি ফান্ডামেন্টাল ট্রুথ মানে বেসিক ট্রুথ, আসল সত্যগুলোকে, রিভিল টু মি বাই মাই ফাদার, যে সত্যগুলো জীবনের যে আসল সত্যগুলো বাবা আমার কাছে উন্মোচন করে গেছেন সেইগুলো। অ্যান্ড ফিল কনভিন্স দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, এবং এটা বুঝতে, এটা অনুভব করতে সবসময় চেষ্টা করেছি কোনটা, যে একটা কিছু ডিভাইন পাওয়ার এক্সিস্ট করে, রয়েছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ টু কনফিউশন, from confusion, misery, melancholy and failure, আন্ডারলাইন করো মাস্ট। যে ডিভাইন পাওয়ার, যে সুপ্রিম পাওয়ারটা, যে দৈবিক শক্তিটা আমাদেরকে আমাদের এই যে বিভ্রান্তি, কনফিউশন, মিজারি মানে দুঃখ, মেলানকলি মানে বিষণ্ণতা, মন খারাপ, এবং ফেলিয়ার ব্যর্থতা, এই জিনিসগুলো, এই যে নেগেটিভ এনার্জিসগুলো রয়েছে, এইগুলোর থেকে আমাদেরকে কী করে লিফট আপ, উত্তীর্ণ করে উপরে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়, গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, আমাদের প্রকৃত যেখানে থাকার কথা ছিল সেই জায়গাকে আমাদেরকে নিয়ে যায়। এই নেগেটিভ এনার্জিদের থেকে আমাদেরকে পজিটিভ স্তরে উন্নত করতে সাহায্য করে। কী করেন না, ডিভাইন পাওয়ার, একটা কিছু ডিভাইন পাওয়ার রয়েছে এই ব্রহ্মাণ্ডে, সেইটা। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়ালস সিভার্স
হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড। এটা আবার খুব সুন্দর একটা কথা। সমস্ত ধর্মেরই বোধহয় কথাগুলো একই রকম, শুধু আমরা মানুষরা ডিফারেন্ট রিলিজিয়নের মানুষরা ডিফারেন্টভাবে বলি আমাদের এই কালচার সেই কালচার, কিন্তু কনসেপ্টগুলো কোথাও অদ্ভুত সুন্দরভাবে মিলে যায়, তাই না? অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল ফিজিক্যাল বন্ড, একবার যখন কোনো একজন ব্যক্তি সেভার্স মানে কি, পুট অ্যান এন্ড, বন্ধন ছিন্ন করে, কানেকশন ছিন্ন করে। কিসের কানেকশন? ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, শারীরিক এবং প্রাক্ষবিক বা মানসিক যে বন্ধন, মানে মানুষের যে মায়া মোহ, এইটা যদি একবার কেউ কাটিয়ে ওঠে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। সে কোন স্তরে পৌঁছে যাবে না, সে পৌঁছে যাবে রোড টু ফ্রিডম, মানে স্বাধীনতার রাস্তায় সে স্বাধীন হতে পারবে, হ্যাপিনেস তার সুখ আসবে, অ্যান্ড পিস অফ মাইন্ড শান্তি, মানসিক শান্তি বিরাজ করবে তার। খুব সুন্দর লাইন। মায়া মোহ শারীরিক এবং মানসিক বন্ধন থেকে মুক্তি না হলে কখনোই কোনো মানুষ স্বাধীন, স্বতন্ত্র, সুখী এবং শান্তিময় স্থলে বিরাজ করতে পারবে না। সো হ্যাভ আ নাইস ডে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। কোথাও যদি কোনো ডিফিকাল্টি ফেস করো, আমি আবার বলছি, প্লিজ আস্ক মি ইন দ্য কমেন্ট বক্স। থ্যাংক ইউ।